हाय फ्रेंड, वेलकम टू জিকে স্টাডি। তো জিকে স্টাডিতে তোমাদের স্বাগত। চলো আজকে সিডিপি থেকে একটা চ্যাপ্টার নিয়ে আমার সেই চ্যাপ্টারে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করার জন্য চলে এসেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্টের পার্থক্য, অর্থাৎ যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এই দুটোর মধ্যে পার্থক্য। তো স্টার্ট করা যাক। প্রথমে লক্ষ্য করে দেখো অ্যাসেসমেন্ট মানে যেটা হচ্ছে কি অ্যাসেস করা। তাহলে অ্যাসেসমেন্ট একটা ল্যাটিন শব্দ। সেই ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে কি, যার অর্থ অ্যাসিডের শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সিট টু বাই, মানে কি কাছাকাছি বসা, সিট টু বাই। যা শিক্ষার্থী, এই অ্যাসেসমেন্ট বলতে বোঝায় যা শিক্ষার্থী পারদর্শিতাকে পরিমাপ করে। তাহলে অ্যাসেসমেন্ট মানে শিক্ষার্থীর পারদর্শিতাকে পরিমাপ করে, শিক্ষার্থী কতটা শিখেছে সেই পারদর্শিতাকে পরিমাপ করার জন্য আমরা কী করে থাকি, অ্যাসেসমেন্ট করে থাকি। ঠিক আছে, অ্যাসেসমেন্ট মানে কি শিক্ষার্থী পারদর্শিতাকে কি পরিমাপ করে, বোঝা গেল। তাহলে অ্যাসেসমেন্ট একটা ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ হলো সিট টু বাই। চলো, এবং অ্যাসেসমেন্টের কতগুলো উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনে নিই। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য সম্পর্কে দেখো, শিক্ষার্থী পারদর্শিতা সম্পর্কে আমরা জানার জন্য অ্যাসেসমেন্ট করি। শিক্ষণ প্রক্রিয়ার কার্যকারিতা গুরুত্ব, মানে শিক্ষার্থী কতটা শিখেছে তার কার্যকারিতা গুরুত্ব বোঝার জন্য অ্যাসেসমেন্ট করা হয়। ঠিক আছে, বৃত্তিগত নির্দেশনাতে সাহায্য করে। শিক্ষাগত বিষয়কে দুর্বলতা, অর্থাৎ শিক্ষার্থী যে শিখছে তার মধ্যে যদি কোথাও দুর্বলতা থাকে তাহলে অ্যাসেসমেন্ট মানে যেমন ধরো এক্সাম বা পরীক্ষাগুলো নেওয়া হয়, সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে তো সেই দুর্বলতাগুলোকে খুঁজে পাওয়া যাবে। এবং সেই দুর্বলতাগুলো যে শিক্ষার্থীর যেখানে দুর্বলতা হচ্ছে সেই দুর্বলতা যদি খুঁজে পাওয়া যায়, শিক্ষার্থীর যদি দুর্বলতাগুলো খুঁজে পাওয়া যায় তাহলে সেগুলো কী হবে, সেগুলোকে আমরা কী করতে পারবো, সংশোধন করতে পারবো। তাহলে সংশোধনী শিক্ষার প্রয়োজন সেটা আমরা বুঝতে পারবো শিক্ষার্থীর দুর্বলতা খুঁজে পেলে। ঠিক আছে, তাহলে বোঝা গেল পরীক্ষার মাধ্যমে বা অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থী কোথায় কী দুর্বলতা আছে সেটাকে আমরা খুঁজে পাবো। বোঝা গেল অ্যাসেসমেন্টের সাহায্যে শিক্ষার্থী কী পারদর্শিতা সম্পর্কে কী করা হয়, জানা যায়। পারদর্শিতা মানে সে কতটা শিখেছে। ঠিক আছে, তাহলে এই অ্যাসেসমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে শিখনের অ্যাসেসমেন্ট। মানে শিখনের জন্য মানে হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। চলো এগুলো আরও আমরা ডিটেলসে জেনে নেব। প্রথম দেখো শিখনের জন্য লার্নিং অ্যাসেসমেন্ট, এটাকে আমরা বলতে পারি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। কি শিখনের জন্য লার্নিং অ্যাসেসমেন্ট, কী বলেছি অ্যাসেসমেন্ট, শিখনের জন্য অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটাকে আমরা আবার কি ফর্মেটিভও বলতে পারি। তো এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কী হয় না, সফলতা পরিমাপের পূর্বাভাস ও পাঠ্যক্রমের অন্তর্গত প্রতি দুর্বলতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তার মানে এই অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা কী জন্য ব্যবহার করা হয় না, একটা স্টুডেন্ট সে কতটা শিখেছে সেইটা পূর্বাভাস মানে সেটা জানার জন্য, এবং সে যেটা শিখেছে তার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে কি না সেইটা জানার জন্য কিন্তু এই অ্যাসেসমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেল। তাহলে দেখো এই অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো কি, উপযুক্ত কার্যকরী ও ফিডব্যাক সরবরাহ করা। কি এই অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি, এই অ্যাসেসমেন্টের অনেকগুলো উদ্দেশ্য আছে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে। তো তার প্রধান উদ্দেশ্য হলো কি, উপযুক্ত কার্যকরী কি, যেটা বোঝা হচ্ছে উপযুক্ত কার্যকরী ফিডব্যাক সংগ্রহ করা, মানে কি স্টুডেন্ট কতটা শিখেছে সেই সম্বন্ধে জানা, উপযুক্ত কার্যকরী ফিডব্যাক সংগ্রহ করা। দ্বিতীয় হচ্ছে শিক্ষণে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তাহলে অ্যাসেসমেন্ট মানে কি, অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের জন্য মানে শিক্ষণের জন্য যে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, সেখানে কিন্তু স্টুডেন্ট কি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ঠিক আছে, অ্যাসেসমেন্টের ভিত্তিতে শিক্ষক তার পাঠদান পদ্ধতি ব্যবস্থা নেয়। মানে অ্যাসেসমেন্ট মানে এই অ্যাসেসমেন্ট করার পরে স্টুডেন্টদেরকে অ্যাসেসমেন্ট করার পরে টিচার বুঝতে পারবে যে এদের কী ধরনের পাঠদান করতে হবে, শিক্ষক তখন বুঝতে পারবে। বোঝা গেল। চারটা দেখো, পেশনা ও আত্মবিশ্বাসের উপর অ্যাসেসমেন্টের গুরুত্ব ভূমিকা আছে। শিক্ষার্থী নিজেকে অ্যাসেসমেন্ট করতে সক্ষম হবে, মানে শিক্ষার্থী নিজেকে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে শিক্ষার্থী নিজেকে অ্যাসেসমেন্ট করতে পারবে যে সে কতটা শিখেছে না শিখেছে। বোঝা গেল। এরপরে দেখো পূর্বাভাস সূচক অ্যাসেসমেন্ট মানে প্রোগনস্টিক অ্যাসেসমেন্ট বা কী বলেছে প্রোগনস্টিক অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এই ধরনের অ্যাসেসমেন্টে কি আগে থেকে কি পূর্বাভাস দেওয়া যায়, মানে সে কত শিক্ষার্থীরা কতগুলো শিক্ষার্থীরা যে কীভাবে শিখেছে কোনো বিষয়কে সেটাকে আগে থেকে যখন বলা যায় তাহলে সেটাকে হচ্ছে পূর্বাভাস সূচক অ্যাসেসমেন্ট বা প্রোগনস্টিক অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্টের একটা ভাগ। শিখনের জন্য অ্যাসেসমেন্টকে আমরা আরেকটা নাম দিতে পারি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো এই অ্যাসেসমেন্টের দ্বিতীয় পার্টটা দেখো, অ্যাসেসমেন্টে কি দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে দুর্বলতা নির্ণয়ক অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডায়াগনস্টিক্স টেস্ট, দুর্বলতা নির্ণয় অ্যাসেসমেন্ট কী জন্য করা হয় জানো, কোনো স্টুডেন্ট যে কতটা সাবজেক্ট কোনো স্টুডেন্ট কী শিখেছে সেই সাবজেক্টের মধ্যে যদি কোনো দুর্বল থেকে কি কোনো সেই পাঠ্য বিষয় যেটা শিখেছে তার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, সেই দুর্বলতা পরিমাপ করার জন্য কিন্তু এই ডায়াগনস্টিক টেস্ট করা হয়।
ঠিক আছে। তাহলে কোনো সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট কী শিখেছে সেই শেখার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে এই দুর্বলতাকে নির্ণয় করার জন্য ডায়াগনস্টিক টেস্ট করা হয় বা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট করা হয়। ঠিক আছে, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কিন্তু রেমিডিয়াল টিচিং দিতে হয়। মানে আমরা ডায়াগনস্টিক টেস্ট করার পরে যখন ছাত্রদের মধ্যে জানতে পারবো যে আচ্ছা স্টুডেন্টের এখানে শিখতে ভুল হয়েছে, এখানে সেখানে গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য তাদেরকে আলাদাভাবে সংশোধনী ক্লাস দিতে হবে, মানে রেমিডিয়াল টিচিং দিতে হবে। বোঝা গেল? তাহলে শেখানোর জন্য অ্যাসেসমেন্টের দুটো ভাগ, প্রোগনস্টিক আর একটা হচ্ছে কি ডায়াগনস্টিক। চলে যাবো এরপরে আমরা চলে যাবো, দেখো এই ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, তো এই যে আমাদের যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কী হচ্ছে না, সময়সীমা বলে কিছু নেই। সাধারণ শিক্ষার্থী যত সময় চাইবে তাতে তত সময় দেওয়া হবে। মানে এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের স্বাধীনতা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, স্টুডেন্টদের কি স্টুডেন্টরা এক ধরনের স্বাধীনতা পেয়ে থাকে, তাদের যতটা সময় চাই তাদের ততটা সময় দেওয়া যেতে পারে। তাই অ্যাসেসমেন্টে কী বললাম, ডায়াগনস্টিক টেস্ট করায়, মানে তাদের ডায়াগনস্টিক টেস্টে মানে লক্ষণ নির্ণায়ক টেস্ট করে, তার মধ্যে কোথায় ভুল হচ্ছে, সে কোথায় শিখতে অসুবিধা হচ্ছে সেইগুলোকে বের করা হয়। আচ্ছা, ডায়াগনস্টিক টেস্টের অনেকগুলো সুবিধা আছে, অনেকগুলো অসুবিধা আছে। ঠিক আছে, আচ্ছা ডায়াগনস্টিক টেস্টের পদ্ধতি মানে কীভাবে ডায়াগনস্টিক টেস্ট করা হবে সেটা দেখো তোমরা। প্রথমে কী করা হবে, প্রথমে বলছে যে কোনো শিক্ষার্থী শিক্ষণে অসুবিধা আছে কিনা সেটা আগে লক্ষ্য করতে হবে, অ্যাক্সেস করতে হবে। আর সে শিখতে যেখানে অসুবিধা হচ্ছে, অসুবিধা সম্বন্ধে জানতে হবে এবং সেগুলোকে সংশোধন করতে হবে, সেগুলোকে জানতে হবে এবং সেগুলোকে সংশোধন করতে হবে। এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের পদ্ধতি। আচ্ছা, ডায়াগনস্টিক টেস্টের অসুবিধা কী এবং সুবিধা কী এগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা গেল কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এবার আমরা চলে যাব অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর একটা আমরা বলতে পারি ফরমেটিভ টেস্ট। কি ফরমেটিভ টেস্ট? অ্যাসেসমেন্ট অফ লার্নিং এখানে কী হয়, এখানে বলতে পারি আমরা কি ফরমেটিভ টেস্ট, যেটা আমাদের বলতে পারো তোমরা আমাদের সারা বছরের পরে যে আমাদের ফাইনাল এক্সাম নেওয়া হয় স্কুলে, ওই ধরনের। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিক্ষণের অ্যাসেসমেন্ট হচ্ছে কতটা শিখেছে। ঠিক আছে, আর যেটা প্রথমে বললাম অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ওটা হচ্ছে ধরো কোনো স্টুডেন্টকে ক্লাসের মধ্যে যেগুলো নেওয়া হয় তাৎক্ষণিক যে অ্যাসেসমেন্টটা নেওয়া হয়, যে তাৎক্ষণিক যে স্টুডেন্টদেরকে যে মূল্যায়ন করা হয় ক্লাসের মধ্যে বা কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, যে তাৎক্ষণিক বা অল্প সময়ের মধ্যে যে অ্যাসেসমেন্ট করা হয় স্টুডেন্টদেরকে, তাদেরকে বলা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। বা মৌখিক কোশ্চেন, এই যে এইগুলো বা টিক মারা কোশ্চেন, এগুলো হচ্ছে কি এমসিকিউ, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা তোমার যেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং আমরা মানে কি জানি, এটাকে আমরা জানি সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট মানে এটা আমাদের সাধারণত বছরের শেষে আমরা লক্ষ্য করতে পারি। এই পরীক্ষার মাধ্যমে কী হয়, স্টুডেন্টদেরকে কী হয়, এই সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে বছরের শেষে যে ফাইনাল পরীক্ষা হয়, তাহলে ফাইনাল পরীক্ষা মানে কি এক ধরনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা, তারপরে তারা নতুন ক্লাসে ওঠে। তাহলে এই চূড়ান্ত পর্যায়ের যে অ্যাসেসমেন্টটা হয় এটাকেই বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এই অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ে কী দেওয়া হয়, গ্রেডিং দেওয়া হয়। গ্রেডিং মানে তোমাদের কী বলি বলতো, গ্রেডিং মানে গ্রেড দেওয়া হয়। আচ্ছা, এ গ্রেড স্টুডেন্ট আমাদের রেজাল্ট যখন আসে তখন গ্রেড দেওয়া হয় না, এ প্লাস পেয়েছে একটা স্টুডেন্ট বি প্লাস পেয়েছে, তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ে গ্রেডিং, নম্বর, র্যাঙ্কিং করা হয়। তাহলে আমাদের কিন্তু WB টেট এবং সিটেটে এই ধরনের কোশ্চেন আসে যে কোন ধরনের অ্যাসেসমেন্টে গ্রেডিং, নম্বর অ্যান্ড র্যাঙ্কিং করা হয়, তাহলে কী হবে, সেটা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা তোমরা বলতে পারো কি সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারো। ঠিক আছে, তাহলে চলো অ্যাসেসমেন্ট অফ লার্নিং আরও ডিটেলসে আমরা জেনে নিই। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ তোমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট লক্ষ্য করে দেখো। প্রথম হচ্ছে দেখো কী আছে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কার্য চলাকালীন যে অ্যাসেসমেন্ট, মানে যখন স্টুডেন্টের মধ্যে ক্লাস হচ্ছে, ঠিক আছে, ক্লাসের মধ্যে যখন কোনো স্টুডেন্টরা কোনো ভুল করে থাকে বা যখন ক্লাসের মধ্যেই স্টুডেন্টদেরকে তাদের জ্ঞান, বোধ, আগ্রহ ইত্যাদিগুলো পরীক্ষা করা হয়, তাকে বলা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি, সেটা ক্লাসের মধ্যেই হবে বা অল্প সময়ের মধ্যেই যেন নিয়ে নেওয়া হবে, মানে যে কাজটা হচ্ছে সেই কাজটা চলতেই যে অ্যাসেসমেন্টটা করা হয়, যেমন ক্লাসের মধ্যে ক্লাস নিতেই যে অ্যাসেসমেন্টটা করা হয় সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি কর্ম চলাকালীন অ্যাসেসমেন্ট। আর সামগ্রিক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কি এই সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে কর্ম চলাকালীন কেন ফরমেটিভ অ্যাসেসমেন্ট, আর সামগ্রিক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তো সামেটিভ অ্যাসেসমেন্ট বললাম র্যাঙ্কিং করা হয়, নাম্বার দেওয়া হয়, গ্রেড দেওয়া হয়, এগুলো আমরা কি চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা বা চূড়ান্ত পর্যায়ের অ্যাসেসমেন্টকে আমরা কি বলি সামগ্রিক মূল্যায়ন, যেটা আমাদের বছরের শেষে যে এক্সামগুলো নেওয়া হয় না সেইগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো সামগ্রিক মূল্যায়নে শিক্ষকরা কী করে, অভিজ্ঞা মানে কি পরীক্ষা নিয়ে থাকে,
পর্যবেক্ষণ করে এবং রেটিং স্কেল দেয়, এগুলো সব কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টের লক্ষণ। বুঝে গেল? চলো পরের পেজে যাই। পরের পেজে দেখো শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্টের মধ্যে এখানে আমাদের দিয়েছে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য জেনে নেবো। শিখনের জন্য অ্যাসেসমেন্ট আর হচ্ছে শিখনের অ্যাসেসমেন্ট, মানে একটা হচ্ছে শিখন অ্যাসেসমেন্ট ফর লার্নিং, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। দেখো শিখনের জন্য লার্নিং যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এখানে উৎকর্ষতা এবং অগ্রগতি হচ্ছে কিনা বিচার করা হয়। স্টুডেন্টদের স্টুডেন্টরা ক্লাসে কতটা শিখেছে সেটাকে আমরা উৎকর্ষ বা স্টুডেন্টদের অগ্রগতি হচ্ছে কিনা সেটা বিচার করি। কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট সবসময় কী হয়, আবার শিখনের অ্যাসেসমেন্ট সবসময় কী হয়, শেষে নেওয়া হয়। তাহলে এক্ষেত্রে কী বিচার করবো? এক্ষেত্রে আমরা বিচার করি যে কী পরিমাণে শিখন সম্পন্ন হয়েছে, মানে স্টুডেন্ট কী পরিমাণে শিখন সম্পন্ন হয়েছে সেইটাই আমরা লক্ষ্য করি, যে কী পরিমাণ স্টুডেন্টরা শিখন সম্পন্ন করেছে সেটাই আমাদের দেখা হয়, যে তারা কতটা শিখেছে। আর ক্লাসে শিখন চলাকালীন যেটা আমরা জানতে পারি, যে টেস্টটা করা হয় শিখন চলাকালীন, সেটাই হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট। আর বছরের শেষে বা শিখন সম্পন্ন হয়ে যাওয়ার পরে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে শিখনের অ্যাসেসমেন্ট। আর দেখো, আর শিখনের জন্য অ্যাসেসমেন্টে শিক্ষক শিক্ষার্থী যথাক্রমে তাদের অগ্রসর হচ্ছে কিনা, মানে তাদের সেই ক্লাসে স্টুডেন্টদের অগ্রগতি হচ্ছে কিনা সেই সম্পর্কে জানা যায়। আর শিখনের অ্যাসেসমেন্ট হচ্ছে সফলতা অর্জন করেছে কিনা তা পরিমাপ করা, শিক্ষার্থী কী পরিমাণ পূর্ব নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়েছে কিনা সেগুলো টেস্ট করা, যেটা বছরের শেষে নেওয়া হয় বললাম। অ্যাসেসমেন্টে কিছু সময় অন্তর প্রয়োগ করাই বললাম, যেমন শিখনের জন্য অ্যাসেসমেন্ট কিছু সময় অন্তর ক্লাসে বা এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে, বা কোনো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে সেই চ্যাপ্টারের শেষে যেগুলো যে এক্সাম বা যে অ্যাসেসমেন্টগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট, শিখনের জন্য অ্যাসেসমেন্ট। আর সাধারণত বছরে দুবার বা বছরের শেষে যে ফাইনাল পরীক্ষা হয়, বা বছরে দুবার মানে হাফ ইয়ার, ফাইনাল ইয়ার, এই যে পরীক্ষাগুলো হয় এগুলোকে আমরা বলছি শিখনের অ্যাসেসমেন্ট। আচ্ছা, শিখনের জন্য অ্যাসেসমেন্টে কিন্তু কোনো ঠিক আছে গ্রেড দেওয়া হয়, কিন্তু অন্য স্টুডেন্টদের সাথে কিন্তু তুলনা করা হয় না। শিখনের জন্য অ্যাসেসমেন্টে গ্রেড দেওয়া হয়, কিন্তু অন্য স্টুডেন্টদের সাথে কিন্তু কোনো তুলনা করা হয় না। ঠিক আছে, এবার শিখনের অ্যাসেসমেন্টে কি, সেখানে গ্রেড দেওয়া হয় এবং অন্য স্টুডেন্টদের সাথে তুলনা করা হয়, তাদেরকে একটা রেজাল্ট বা শংসাপত্র দেওয়া হয়। ঠিক আছে, আর শিখনের জন্য অ্যাসেসমেন্ট হচ্ছে একটা বিকাশমূলক মানে স্টুডেন্টদের কতটা বিকাশ হয়েছে সেটা চেক করার জন্য কিন্তু আমরা শিখনের জন্য অ্যাসেসমেন্ট করাই, যে সেই স্টুডেন্টদের কতটা বিকাশ হয়েছে। আর শিখনের অ্যাসেসমেন্ট মানে যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, সেটা হচ্ছে বিচারমূলক, মানে সে স্টুডেন্টরা সারা বছর কী শিখলো সেটা লাস্টে গিয়ে বিচার করা হয়। তাহলে এটা শিখনের মানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে বিচারমূলক, আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে বিকাশমূলক। হলো, চলো এরপরে দেখো কিছু কমিশন আছে এবং সেই কমিশন আছে এবং তার থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা করে নেব। প্রথম দেখো, স্বাধীনতা মানে আমাদের ভারত স্বাধীনতা হওয়ার পূর্বে কিছু কমিশন বসেছিল যেটা আমাদের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হান্টার কমিশন কত সালে বসেছিল? 1882 সালে বসেছিল কি হান্টার কমিশন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যালডার কমিশন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1917 সালে। তাহলে প্রথম হান্টার কমিশন, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যালডার কমিশন যেটা হচ্ছে 1917 সালে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ হার্টস কমিশন রিপোর্ট যেটা বসেছিল 1929, তারপরে সার্জেন্ট প্ল্যান যেটা বসেছিল 1944। এগুলো হচ্ছে স্বাধীনতার আগে। তাহলে স্বাধীনতার আগে কী কী জানলাম? হান্টার কমিশন 1882, তারপরে জানলাম কলকাতা বিশ্ববিদ্যালয় বা স্যালডার কমিশন যেটা আমরা জানি কত সালে বসেছিল, যেটা আমাদের সালে বসেছিল হচ্ছে 1917 বা 19। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম হচ্ছে স্যালডার কমিশন, ঠিক আছে। তারপরে হার্ট কমিশন যেটা 1929 এবং যেটা বসেছিল সার্জেন্ট প্ল্যান যেটা 1944। তাহলে হলো এই কটা। এবার দেখো, এবার স্বাধীনতার পরে মানে ভারত স্বাধীনতা 1947 সালের পরে প্রথম যে কমিশনটা বসেছিল সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন, এটা মনে রাখবে। স্বাধীনতার পরেই যে কমিশনটা বসেছিল সেটা মনে রাখবে, সেটা হচ্ছে কিন্তু মুদালিয়ার কমিশন। কি মুদালিয়ার কমিশন বসেছিল স্বাধীনতার পরে 1952-53 সালে। তারপরে বসেছিল সবথেকে ইম্পর্টেন্ট কোঠারি কমিশন 1964-66 সালে। তারপরে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, তারপরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেম 2005 এবং তারপরে শিক্ষার অধিকার আইন 2009। তাহলে এগুলো হচ্ছে স্বাধীনতার পরে যে এগুলো হয়েছিল, যে কমিশনগুলো বসেছিল। তাহলে স্বাধীনতার পরে যে কমিশনগুলো বসেছিল সেগুলো কী কী হলো? তাহলে স্বাধীনতার পরে প্রথমেই বসেছিল কিন্তু কোঠারি কমিশন, প্রথমেই বসেছিল মুদালিয়া কমিশন 1952-53, তারপরে কোঠারি কমিশন হচ্ছে 1964-66,
তারপরে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, তারপরে জাতীয় পাঠ্যক্রম বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং জাতীয় শিক্ষার অধিকার আইন যেটা হচ্ছে 2009। এই এগুলো বসেছিল, এই প্ল্যানগুলো বসেছিল আমাদের শিক্ষার সাথে রিলেটেড। ঠিক আছে, চলো তারপরে আমরা লক্ষ্য করে দেখি জাতীয় পাঠ্যক্রম। আচ্ছা, প্রথম হচ্ছে কোঠারি কমিশন কত, 1964 থেকে 66, জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতিকে আমরা কি বলতে পারি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। তারপরে আমরা বলতে ইম্পর্টেন্ট হচ্ছে 2005 সালে হচ্ছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা, যাকে আমরা বলছি এনসিএফ, ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এখানে শিশুদের উপর চাপ কমাতে বলছে, মানে পড়াশোনার যে চাপ সেটা কমানোর কথা বলছে। মূল্যায়ন নিয়মিত এবং সার্বিক করা, মানে সবসময় শিশুদেরকে মূল্যায়ন করতে হবে। সৃজনশীল শিক্ষাদান, মানে শিশুদেরকে ক্রিয়েটিভভাবে পড়াতে হবে। দুর্বলতা নির্ণয় করতে হবে, তাদের মধ্যে যে দুর্বল কোথায় হচ্ছে, সাবজেক্টের মধ্যে কোথায় দুর্বল সেগুলোকে নির্ণয় করতে হবে এবং সেগুলোকে রেমিডিয়েশন অর্থাৎ সেগুলোকে প্রতিকার করতে হবে, দুর্বলগুলো যেখানে তাদের দুর্বল সাবজেক্টের প্রতি। এবং তাদের স্কিল, আচ্ছা স্টুডেন্টদের মধ্যে স্কিল আছে সেই স্কিলগুলোকে থেকে উন্নত করতে হবে, দক্ষতা বিকাশ করতে হবে। এগুলো হচ্ছে আমাদের জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, ন্যাশনাল এনসিএফ 2005-এর, এগুলো কিছু কথা বলা আছে। এবার রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, আচ্ছা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যেখানে বলছে 2009 সালে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট কী হয়েছে, পাস হয়েছে, এবং যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 27 আগস্ট পাস হয়েছে, সেখানে বলেছে 6 থেকে 14 বছর শিশুদের করতে কী করতে হবে, শিশুদের অবৈতনিক, মানে হচ্ছে কি ফ্রিতে, বাধ্যতামূলক, মানে অবশ্যই শিক্ষার আইন প্রণয়ন করেছিলেন। তাহলে 2009 সালে এটা পাস হয়েছিল, কিন্তু কার্যকর হয়েছিল কিন্তু 2010 সালে কিন্তু কার্যকর হয়েছিল। সেখানে বলা হয়েছে কিন্তু অবশ্যই শিশুদের কী করতে হবে, ফ্রি মানে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। কত বছর, 6 থেকে 14 বছর স্টুডেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ 6 থেকে 14 বছর স্টুডেন্টের ক্ষেত্রে মানে কী হচ্ছে, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কী করতে হবে, স্টুডেন্টদেরকে বাধ্যতামূলক শিক্ষাদান করতে হবে। ঠিক আছে, তারপরে চলে যাবো সিসিই মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশনের মানে হচ্ছে, যেটা হচ্ছে মানে শিশুদের মানে সার্বিক, কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছ এবং কম্প্রিহেন্সিভ মানে সার্বিক কি এভলিউশন মানে মূল্যায়ন করতে হবে। তাহলে শিশুদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন মানে মূল্যায়ন করতে হবে। এটা কোথায় মানে কোন অ্যাক্টে বলা আছে, 2009 সালের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এর মধ্যে কিন্তু বলা আছে সিসিইর কথা, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সিসিইর কথা বলে দেওয়া আছে, মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন। ঠিক আছে, যেখানে ইভ্যালুয়েশন, যেখানে কি শিশুদের কিন্তু নিরবিচ্ছিন্ন এবং কি সার্বিক মূল্যায়ন করা হয়। ঠিক আছে, শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা কতটা শিখেছে সেটাকে নিরবিচ্ছিন্নভাবে এবং সার্বিকভাবে মূল্যায়ন করা হয়। ঠিক আছে, তাহলে যে মূল্যায়নে শিক্ষার্থীর কি বৌদ্ধিক বিকাশ মানে জ্ঞান, প্রজ্ঞা, কগনিটিভ বিকাশ কতটা হয়েছে এবং তার সাথে সাথে অন্যান্য বিকাশগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেগুলোকে নিরবিচ্ছিন্নভাবে মূল্যায়ন করা হয়। ঠিক আছে, অনেক সময় এক্সামে আমাদের সিসির ফুল ফর্ম পড়ে যায়, তাহলে কী হবে, সিসি হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আবার কোশ্চেনে পড়ে সিসি কোথায় বলা আছে, সিসি সেটা হবে 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট বলা আছে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই এই সিসি বা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে কী কী বৈশিষ্ট্য বা কী কী বলে দেওয়া হচ্ছে সেগুলো আমরা দেখে নিই। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে যেটা বলা হচ্ছে যে শিক্ষার্থী কেন্দ্র করে কিন্তু তাদের ইভ্যালুয়েশনটা, অর্থাৎ ইভ্যালুয়েশন মানে মূল্যায়নটা করতে হবে। ঠিক আছে, তা এবার দেখো শিক্ষার্থী যেন সর্বাঙ্গীন বিকাশ এবং চিন্তানুরাই যেন চিন্তা করার ক্ষমতাটাও যেন বৃদ্ধি পায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন সিসির কিছু উদ্দেশ্য। এবং এর মধ্যে বৈশিষ্ট্য আছে, দেখো বৈশিষ্ট্যগুলো তোমরা লক্ষ্য করে দেখো, বৌদ্ধিক বিকাশ, দৈহিক, মানসিক, মানে যত ধরনের ডেভেলপমেন্ট হয় সেগুলো যেন শিশুর মধ্যে হয়, বৌদ্ধিক, দৈহিক, মানসিক এবং কি সামাজিক বিকাশ। ঠিক আছে, প্রতিটি এককের উপর মূল্যায়ন, মানে প্রতিটি বিষয়ের বা প্রতিটি ডেভেলপমেন্টের উপর কি মূল্যায়ন করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। স্টুডেন্টদেরকে নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে। ঠিক আছে, তা স্টুডেন্টদের কতটা অগ্রগতি হচ্ছে সেটা সম্পর্কে টিচারকে লক্ষ্য রাখতে হবে এবং জানতে হবে। ঠিক আছে, আচ্ছা বিষয় মানে স্টুডেন্টদের কোনো বিষয়ে যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতাকে সহজে নির্ণয় করতে হবে এবং সেই দুর্বলতাকে কী করতে হবে, রেমিডিয়াল টিচিং বা রেমিডিয়াল ক্লাসরুম বা সংশোধনমূলক শিক্ষার মাধ্যমে সেগুলোকে পূরণ করতে হবে। ঠিক আছে, শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা সংক্রান্ত চাপ সৃষ্টি করা যাবে না, কিন্তু শিক্ষার্থীদের যে চাপ সৃষ্টি করা হয় স্টুডেন্টদেরকে পরীক্ষা সংক্রান্ত, পরীক্ষা ভালোভাবে দিতে হবে, পরীক্ষায় বেশি নাম্বার পেতে হবে, এই যে চাপ কিন্তু স্টুডেন্টদের মধ্যে দেওয়া যাবে না।
আর ব্যক্তিগত বৈষম্যের উপর গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত বৈষম্য বলতে একটা বিভিন্ন স্টুডেন্ট তাদের নিজস্ব এক একটা ক্যারেক্টার, এক একটা মৌলিকত্ব আছে, তাদের মৌলিকত্বকে গুরুত্ব দিতে হবে সবাইকে, যে সবাই সবার থেকে আলাদা, এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এই ব্যক্তিগত বৈষম্যের উপর কিন্তু গুরুত্ব দিতে বলেছে। চলো এই চ্যাপ্টার থেকে আমরা কিছু কোশ্চেন আনসার আজকে প্র্যাকটিস করে নিই। বেশি কোশ্চেন নেই, আছে আমাদের 27টা কোশ্চেন আছে। চলো আমরা প্রথম কোশ্চেনটা স্টার্ট করি। দেখো প্রথম কোশ্চেনটা কী বলেছে, দেখো বলছে 3টে গোল গোল দেওয়া আছে, এর মধ্যে বলছে মূল্যায়ন, অর্থাৎ প্রথম হচ্ছে কি মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, এভ্যালুয়েশন, মানে পরিমাপ, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট, এগুলোকে বলে দেওয়া আছে। তাহলে কোনটা কী হবে? দেখো পরিমাপ সবার ভেতরে থাকে, ঠিক আছে। পরিমাপে যদি অ্যাসেসমেন্ট করা হয় তাহলে পরিমাপের মধ্যেই অ্যাসেসমেন্ট হয়ে যায়। আর ইভ্যালুয়েশন যদি করা হয়, ইভ্যালুয়েশনের মধ্যে অর্থাৎ মূল্যায়নের মধ্যে কিন্তু পরিমাপ এবং অ্যাসেসমেন্ট দুটোই থাকে। তাহলে ইভ্যালুয়েশন এমন একটা, মূল্যায়ন এমন একটা জিনিস, তার মধ্যে পরিমাপও চলে আসে, অ্যাসেসমেন্টও চলে আসে। কী চলে আসে? পরিমাপও চলে আসে, অ্যাসেসমেন্ট চলে আসে। তাহলে মূল্যায়ন করলে কিন্তু আমরা স্টুডেন্টের মধ্যে তার সর্বাঙ্গীন সব কিছু, মানে অ্যাসেসমেন্ট, পরিমাপ সব কিছু করা যাবে। তাহলে প্রথমে পরিমাপ সব থেকে ছোটো, তারপরে অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে তাহলে হয়ে গেল কি 1 সি। এরপরে 2 দাগে কোশ্চেন, দেখো নিচের কোনটি সঠিক নয়, মানে নিচের কোনটা ভুল সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীর নিকট ফিডব্যাক সরবরাহ করে। অবশ্যই শিক্ষক এবং শিক্ষার্থী নিজে একে অপরকে ফিডব্যাক দেবে। অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক না, কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক কিন্তু অ্যাসেসমেন্টে হয় না, টিচার অর্থাৎ শিক্ষকদের কিন্তু ফিডব্যাক সেখানে দরকার। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অ্যাসেসমেন্টের কি শিক্ষকেরও ফিডব্যাক থাকা দরকার, শুধু স্টুডেন্টদের ফিডব্যাক থাকলে হবে না। তারপরে দেখো নিচের কোনটি সঠিক? অ্যাসেসমেন্টের নীতি হলো কার্যকরী ফিডব্যাক সরবরাহ। অবশ্যই টিচার এবং স্টুডেন্ট একে অপরকে ফিডব্যাক দেবে। শিক্ষকের প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা। অবশ্যই শিক্ষক যদি মনে করে যে কোনো ক্লাসরুমে যে পাঠদান যে পড়াচ্ছে তার পদ্ধতিটা ঠিকঠাক নয়, তাহলে শিক্ষক নিজের মতো কিন্তু তার পদ্ধতিটা চেঞ্জ করতে পারবে অ্যাসেসমেন্টে। এবং আদর্শ মান নির্ণয় করা, অর্থাৎ আদর্শ মানে যেটা পড়াচ্ছে তার একটা আদর্শ মান নির্ণয় করা। অর্থাৎ আমাদের বলতে পারি যে 3 দাগের ডিএডটা হবে উপরের সবগুলি। এবারে চলে যাবো আমরা 4 দাগের কোশ্চেনটা। 4 দাগের কোশ্চেনটা কী বলছে, দেখো কোনটি সঠিক? নিরপেক্ষ মূল্যায়ন সাধারণত ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়নের কোনো সম্পর্ক নেই, না এটা ভুল, অবশ্যই সম্পর্ক আছে। ঠিক আছে, নিরপেক্ষ মূল্যায়ন সামগ্রিক মূল্যায়নের অপেক্ষা উন্নত, না এটা বলা যাবে না। নিরপেক্ষ মূল্যায়ন সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক না, উদ্দেশ্য কোনো এক নয়। নিরপেক্ষ মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন যেটা আমাদেরকে কোনো ক্লাসের শেষে নেওয়া হয়। ঠিক আছে, আর নিরবিচ্ছিন্ন মূল্যায়ন মানে কি, যেটা হচ্ছে কি কন্টিনিউয়াসভাবে চলে আসে। ঠিক আছে, সেটা কিন্তু উদ্দেশ্য এক হতে পারে না। তাহলে উপরে কোনোটি কিন্তু আমরা কি বলতে পারি না, সঠিক বলতে পারি না। তাহলে 4 ডি। চলে যাবো আমরা আজকের 5 দাগের কোশ্চেনটা। বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টের কোন কৌশলটি ব্যবহৃত হয় না? গঠনগত অ্যাসেসমেন্ট আমরা বলতে পারি কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে কোনটা? ফর্মেটিভ অ্যাসেসমেন্টে ব্যবহার হয় না। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আমরা মৌখিক প্রশ্ন করতে পারি, যেটা তৎক্ষণাৎ বা যেটা ক্লাসের মধ্যে করা হয় সেটাকেই আমরা বলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা আমরা মৌখিক প্রশ্ন করতে পারি। অবশ্যই পর্যবেক্ষণ করতে পারে, মানে স্টুডেন্ট পর্যবেক্ষণ করে ক্লাসের মধ্যে দেখতে পারে যে শিক্ষক ক্লাসের মধ্যে পর্যবেক্ষণ করে দেখতে পারে কোন স্টুডেন্ট কেমন শিখছে না শিখছে, এবং বহুবিধ প্রশ্ন করতে পারে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন করতে পারে, মৌখিক প্রশ্ন ছাড়া এমসিকিউ প্রশ্নও করতে পারে। কিন্তু প্রজেক্ট পদ্ধতি কিন্তু এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ভাগ নয়, এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টের ভাগ, যেটা আমরা কি বছরের শেষে বা বছরে 1বার বা 2বার নিয়ে থাকি, সেটার ভাগ হচ্ছে কিন্তু প্রজেক্ট পদ্ধতি। তাহলে 5 বি। চলে যাবো 6টা। নিচের কোন বক্তব্যগুলি সঠিক? দেখো গঠনগত অ্যাসেসমেন্টে সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার করা হয়। অবশ্যই গঠনগত অ্যাসেসমেন্ট অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু আমরা প্রতি ক্লাসেই করতে পারি বা কোনো চ্যাপ্টার শেষ হয়ে গেলে করতে পারি, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কী বলছে, সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ হচ্ছে যেটা সমষ্টিগত অ্যাসেসমেন্ট, সেটা বছরে 1বার বা 2বার করা হয়। তাহলে কোনটা বেশিবার করা হয়? গঠনগতটা। তাহলে প্রথমেরটা ঠিক। 3টা লক্ষ্য করে দেখো গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে। অবশ্যই দুটো অ্যাসেসমেন্ট আলাদাভাবে করা হলে কী হবে, কিন্তু দুটো অ্যাসেসমেন্ট কিন্তু একে অপরের সাথে কি সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 6-এর 1 ও 3। তারপরে দেখো কোনটি সঠিক মানে সিসি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে সিসি মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। অবশ্যই নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কিন্তু গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কি মানে যেটা একদম কন্টিনিউয়াসভাবে যে মূল্যায়নটা করে আসা হয়, ঠিক আছে, সারা বছর ধরে সারা ক্লাস ধরে
যাই বলো না কেন সারা ক্লাস ধরে, সেটাকে আমরা বলছি সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, নিরবিচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন। সেটা কিন্তু সবসময় কাকে সাহায্য করবে? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করবে। চলে যাবো আজকে আমাদের 8 দাগের কোশ্চেন, নিচের কোনগুলি শিখনের জন্য অ্যাসেসমেন্টের বলে বিবেচনা করা হয়? শিখনের জন্য অ্যাসেসমেন্ট কোনটাতে বিবেচনা করা হয়, ঠিক আছে? তাই নিচের কোনগুলি শিখনের জন্য অ্যাসেসমেন্টে বলে বিবেচিত করা হয়? শিখনের দুর্বলতা নির্ণয় অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট করা হয়, এটা সঠিক। আদর্শ মানে বিচারে শিক্ষার্থী পারদর্শিতা বিচার করা হয়, অবশ্যই শিক্ষার্থীরা কতটা শিখেছে সেই পারদর্শিতাও বিচার করা হয়। তাই লক্ষ্য করে দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এক আর দুই উভয় সঠিক, তাহলে হয়ে যাবে 8-এর সেটটা। চলে যাবো আবার আমাদের 9 দাগের কোশ্চেনটা, সামগ্রিক মূল্যায়ন অর্থাৎ নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, যাকে আমরা বলি সিসির ক্ষেত্রে শিক্ষক কিসের উপর গুরুত্ব দেবেন? শিক্ষক কিন্তু সবগুলোর উপর গুরুত্ব দেবেন, অর্থাৎ শিক্ষক বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহার করবেন, আদর্শ নির্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করবেন এবং নিজের উন্নতির জন্য শিক্ষার্থীর সুযোগ সৃষ্টি করে দেবেন। তাহলে সিসির মধ্যে কিন্তু কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন মানে নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু তিনটাই একজন টিচার করতে পারে। চলে যাবো আজকের 10 দাগের কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো কোনটা সঠিক নয় বলে যায়। তাহলে সঠিক নয় দেখো, সামগ্রিক মূল্য অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সিসি পরিমাপের জন্য কী করবো? ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সিসি পরিমাপের জন্য কোন কৌশলগুলি ব্যবহার করা হয়? যেহেতু আমাদের নয় বলেছে, তাহলে কোনটি ব্যবহার করা হয় না? ইউনিট টেস্ট মানে যেটা তাৎক্ষণিক বা যেটা কিছু অল্প সময়ের মধ্যে নেওয়া হয়, বা সেটা যে টেস্টটা বছরে অনেকবার নেওয়া হয়, সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো কিন্তু সামগ্রিক মূল্যায়ন, সেটাকে আমরা বলবো কিন্তু ফর্মেটিভ এভ্যালুয়েশন, ঠিক আছে? সামগ্রিক মানে সামেটিভ এভ্যালুয়েশনের দ্বারা আমরা পর্যবেক্ষণ করতে পারি, তাদের সাক্ষাৎকারে সামেটিভ এভ্যালুয়েশন হতে পারে, ঠিক আছে, যেখানে সিসি কাজে লাগছে এবং শিক্ষকের গ্রেডিং তারপরে শংসাপত্র অর্থাৎ রেজাল্ট, এগুলো কিন্তু সামেটিভ এভ্যালুয়েশনে দেওয়া হয় বা সামগ্রিক মূল্যায়নে দেওয়া হয়। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে বোঝায় নিরবিচ্ছ সামগ্রিক মূল্যায়ন মানে নিরবিচ্ছ এবং সামগ্রিক মূল্যায়ন পরস্পরকে কী করবে? সাহায্য করবে। 11টি 12টা চলে যাবে। 12টা দেখো, নিরবিচ্ছ সামগ্রিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার্থী পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক সমস্ত ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ শিক্ষার্থী যে সাবজেক্টটা শিখছে সেই সাবজেক্ট এবং তার সাথে আরও অন্যান্য সাবজেক্ট একসাথে পড়বে। গঠনগত সমষ্টিগত মূল্যায়ন উভয়ই ব্যবহার হয়, অবশ্যই ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন দুটোই কিন্তু সিসির মধ্যে অন্তর্গত। তাহলে 1 আর কী হবে? 2। চলে যাবো আজকে 13টাকে, কোনটা সঠিক নয় বলেছে? নিরবিচ্ছ মূল্যায়নের উদ্দেশ্য হলো না, নিরবিচ্ছ মূল্যায়নের উদ্দেশ্যের মধ্যে কিন্তু গ্রেডিং দেওয়া হয় না। গ্রেডিং তারপরে যেটা হচ্ছে তোমাদের শংসাপত্র তার রেজাল্ট, যেগুলো আমরা বলি গ্রেডিং মানে কি? গ্রেডিং মানে ছাত্রদেরকে ক্যাটাগরি করা, যেমন এ গ্রেড স্টুডেন্ট A+ পেয়েছে, B+ পেয়েছে, এই গ্রেডিং বা এই ইভ্যালুয়েশন কিন্তু আমরা সামেটিভ ইভ্যালুয়েশনে করে থাকি, এগুলো কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনে হয় না। ফর্মেটিভ ইভ্যালুয়েশন মানে তোমরা ধরতে পারো সিসি, নিরবিচ্ছিন্ন মূল্যায়নে কিন্তু এই শংসাপত্র ব্যবহার করা হয় না। কোনটি শিখনের জন্য অ্যাসেসমেন্ট? দেখো, শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং সব একই। তাহলে শিখনের জন্য অ্যাসেসমেন্টে আমরা সবসময় কী করি? ডায়াগনস্টিক টেস্ট মানে দুর্বলতা নির্ণয় করি। কি এই শিখনের জন্য অ্যাসেসমেন্টে কী করা হয়? আমরা দুর্বলতা নির্ণয়ের জন্য এই অ্যাসেসমেন্ট করে থাকি। মানে ক্লাসে কোনো সাবজেক্ট পড়ানোর পরে যে সেই সাবজেক্টের চ্যাপ্টারের শেষে যে কোশ্চেনগুলো করা হয়, তাহলে আমরা সেখানে কী করি? সেই স্টুডেন্টদের মধ্যে যে চ্যাপ্টার সম্বন্ধে ঠিকঠাকভাবে জেনেছে কিনা সেটা জানার জন্য আমরা সেই টেস্টটা করি। তো সেই টেস্টের মধ্যে স্টুডেন্টদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে, সেই দুর্বলতা নির্ণয়ের জন্য কিন্তু আমরা করে থাকি কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা শিখনের জন্য অ্যাসেসমেন্ট হলো। তাহলে 14 1-এরটা হয়ে গেলো। চলে যাবো আমাদের 15 দেখেন, শিখনের জন্য অ্যাসেসমেন্টে কী করা হয়? শিখনের জন্য অ্যাসেসমেন্টে কিন্তু গঠনগত মূল্যায়ন অধিক ব্যবহৃত হয়। শিখনের জন্য অ্যাসেসমেন্টে বললাম অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কিন্তু সবসময় ফর্মেটিভ অ্যাসেসমেন্টটাই বেশি ব্যবহার হয়। কী অ্যাসেসমেন্ট ব্যবহার হয়? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বেশি ব্যবহার হয়, ঠিক আছে। চলে যাবো যে 16 দাগের কোশ্চেন, সকলের জন্য শিক্ষা কার্যকর করতে গেলে অপরিহার্য হলো পাস ফেল প্রথা বাতিল করে নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক ও সংশোধনমূলক পাঠ ব্যবস্থা করা। তাহলে সকলের জন্য শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করতে গেলে কী করতে হবে? পাস ফেল প্রথা বাতিল করতে হবে অবশ্যই, এবং সিসি মানে নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন করতে হবে এবং সংশোধনমূলক করতে হবে, অর্থাৎ রেমিডিয়াল বা ডায়াগনস্টিক টেস্ট করে তাদের সংশোধনমূলক পাঠদান করতে হবে। তাহলে 16B। 17 দাগে দেখো, শিখনের অ্যাসেসমেন্ট মানে আমি বললাম শিখনের অ্যাসেসমেন্ট হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, শিখনের জন্য অ্যাসেসমেন্ট হলে ফর্মেটিভ। তাহলে শিখনের অ্যাসেসমেন্ট মানে হচ্ছে যেখানে সমষ্টিগত মূল্যায়ন করা হয়। সামেটিভ কী করে? শিখনের অ্যাসেসমেন্টে কিন্তু সামেটিভ মূল্যায়ন বা যেটা হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন করা হয়।
সেটাকে আমরা বলছি শিক্ষণীয় অ্যাসেসমেন্ট। সংশোধনমূলক শিক্ষণের জন্য কোন কোন ধরনের মূল্যায়ন ব্যবহার করা হয়? সংশোধনমূলক মানে রেমেডিয়াল টিচিংয়ে আমরা সবসময় কী করি, গঠনগত মানে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এবং কী করি সিসি মানে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন ব্যবহার করি, ঠিক আছে। তাহলে সংশোধনমূলকের জন্য সবসময় আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন ব্যবহার করবো। কী করবো, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা গঠনগত ইভ্যালুয়েশন, এবং কী করবো, এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করবো, ঠিক আছে। আচ্ছা, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট কি? অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট মানে অধিকাংশ ক্ষেত্রে বিষয় শিক্ষক পরিচালনা করে। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট কি? অধিকাংশ ক্ষেত্রে বিষয় শিক্ষক দ্বারা পরিচালিত হয়, হলো। আচ্ছা, পরেরটা চলে যাব। বহি পরিমাপ অপেক্ষা অভ্যন্তরীণ পরিমাপে গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ প্রারম্ভিক শিক্ষা স্তরে মানে হচ্ছে ক্লাস যেটা প্রাথমিক শিক্ষা, সেখানে বহি পরিমাপ অর্থাৎ স্টুডেন্টদের যে বাইরের যে মূল্যায়নের থেকে তার অভ্যন্তরীণ মূল্যায়নটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, অভ্যন্তরীণ পরিমাপ বলতে কি? অভ্যন্তরীণ পরিমাপ বলতে শিক্ষার্থী সম্পর্কে সঠিক চিত্র তুলে ধরা, শিক্ষার্থী বহি পরিমাণ থেকে অধিক নির্ভরযোগ্য অভ্যন্তরীণ পরিমাপ এবং ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট। তাহলে ওপরের তিনটি সঠিক, কিন্তু কার ক্ষেত্রে? সেটা হচ্ছে অভ্যন্তরীণ পরিমাপের ক্ষেত্রে 21-এর সবকটি। চলে যাবো আজকের আমাদের 22-এর কোশ্চেনটা কী বলছে দেখো। প্রথম, নিচের কোনটি সঠিক নয়? তাহলে যেহেতু সঠিক নয় বলে যারা লক্ষ্য করে দেখবো, অভ্যন্তরীণ মূল্যায়ন শিক্ষার্থী সম্পর্কে নিরপেক্ষ নয়, একে অপর নিরপেক্ষ নয়, সবাই একে অপরকে নির্ভরশীল, যেটা হচ্ছে অভ্যন্তরীণ মূল্যায়ন, ঠিক আছে। পরিমাপ, এটা ইম্পর্টেন্ট। পরিমাপ অ্যাসেসমেন্ট কিন্তু একটা প্রক্রিয়া, একটা প্রসেস। অ্যাসেসমেন্ট একটা প্রসেস। তাহলে 22-এর যে প্রসেসের মাধ্যমে শিক্ষার্থী কতটা জানতে পেরেছে তাদেরকে এগুলো জানা যায়। তাহলে অ্যাসেসমেন্ট একটা প্রসেস, যেটা হচ্ছে 23-এর, তাহলে কোনটা হবে? 23-এর দাগের একটা হয়ে গেল। পরেরটা চলে যাবো আমরা 24-এর দাগে। নিচের কোনটি সঠিক বলে যাচ্ছে? নিচের কোনটি সঠিক দেখো। শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং শিক্ষার্থী কেন্দ্রিক, মানে যেখানে শিক্ষার্থীকে লক্ষ্য করে করা হয়। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং সেটা হচ্ছে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক, মানে চাইল্ড সেন্টার। কিন্তু শিক্ষণের পরিমাপ যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, সেটা কিন্তু শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষক সেখানে সব কিছু পরিচালনা করে। তাহলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং কিন্তু শিক্ষার্থী কোথায় অসুবিধা হচ্ছে সেইটা জানার জন্য করা হয়, তাহলে অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক। কিন্তু অ্যাসেসমেন্ট অফ লার্নিং কিন্তু শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষক এখানে সব কিছু কোশ্চেন অ্যান্সার করে, যেটা বার্ষিক মূল্যায়ন আমাদের হয়, ফাইনাল পরীক্ষা, বোঝা গেল। আমরা জানি অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের জন্য সবথেকে বেশি ইউজ করা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আর একটা তোমার অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ব্যবহার করে, এবং শিক্ষণের অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের জন্য আমরা কী ব্যবহার করি? সামেটিভ অ্যাসেসমেন্ট ব্যবহার করি, বোঝা গেল। আর একটা জিনিস মনে রাখবে, টোটাল 100%-এর মধ্যে 40% করা হয় আমাদের হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এবং 60% করা হয় কিন্তু আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট। এই দুটো তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে যাই 24-এর দাগের পরে চলে যাই আমরা 25-এর দাগের কোশ্চেন। 25-এর দাগের কোশ্চেন হচ্ছে শিক্ষণের জন্য পরিমাপ অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং শিক্ষণের পরিমাপ মানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, দুটোই কিন্তু সমপরিমাণে গণতান্ত্রিক হতে হবে। ক্লাসরুমে দুটো কিন্তু গুরুত্ব দিতে হবে, গণতান্ত্রিক হতে হবে। কুইজ, ত্রৈমাসিক পরীক্ষা এবং গৃহকাজ, ঠিক আছে। যেগুলো কিসে দেখো, কুইজ তো মানে যেগুলো ক্লাসের মধ্যে সঙ্গে সঙ্গে নেওয়া যেতে পারে, ত্রৈমাসিক পরীক্ষা মানে যেটা 3 মাস ছাড়া নেওয়া হয়, এবং গৃহকাজ মানে যেটা বাড়ির কাজ, সবগুলোই কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। দেখো, যেগুলো বছরে বহুবার করা হয়ে থাকে, বছরে 1 থেকে 2 বার করা হয়, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে যেটা গঠনমূলক অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে কিন্তু বারবার করা যেতে পারে, যেমন কুইজ, ত্রৈমাসিক পরীক্ষা এবং গৃহকাজ, তিনটেই কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন, অনুভূতিমূলক আচরণের মূল্যায়ন। অনুভূতিমূলক আচরণের ক্ষেত্রে কিন্তু উভয়ই ব্যবহার করে, মানে সাবমেটিভ অ্যাসেসমেন্ট এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দুটোই ব্যবহার করে, অর্থাৎ শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট এবং শিক্ষণের অ্যাসেসমেন্ট দুটোই কিন্তু অনুভূতিমূলক আচরণে ব্যবহার করে, ঠিক আছে। তো আজকে ছিল আমাদের এই অ্যাসেসমেন্ট সম্পর্কে ক্লাস, ঠিক আছে। তোমরা আশা করি এই চ্যাপ্টারটা ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিও, আর তোমরা এখান থেকে তো কোশ্চেন পড়েই WBT এবং সিটেটে, তোমাদের কিন্তু খুব সহায়ক হবে, ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।